এখন যেই প্রশ্নটা দেখার চেষ্টা করব বা যেই বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব। এই জিনিসটা কি নিয়ে আলোচনা করে এবং এর ভিতরে কি আছে এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে একটু জানার চেষ্টা করব। খুবই বেসিক, কোনো ম্যাথমেটিক্যাল কিছু দেখব না আমরা। তো আসলে রিলেটিভিটি জিনিসটা আইনস্টাইন যখন প্রথম উত্থাপন করে তখন অনেক বিজ্ঞানী, তখনকার বিজ্ঞানীই বুঝেন নাই যে এই জিনিসগুলোর ম্যাথমেটিক্স এত জটিল এবং কনসেপ্টগুলো এত জটিল, অনেকে অস্বীকার করে। এবং যার কারণে আইনস্টাইন এই রিলেটিভিটির জন্য হচ্ছে কোনো নোবেল প্রাইজ পান নাই। ওনারে হচ্ছে অনেকটা আমরা গুরুত্ব দিই নাই আর কি। উনি যখন বেঁচে ছিল, এই থিওরি নিয়ে যখন তুলপাড় হচ্ছিল তখন আমরা হচ্ছে ওটা গুরুত্ব দিই নাই, বা অনেক বিজ্ঞানী হচ্ছে ওনারে পাগল বলছে এবং অনেক বিজ্ঞানী বুঝে নাই যে আইনস্টাইন আসলে কী বলতে চাচ্ছে, এত জটিল এবং এত কঠিন জিনিসপাতি। এখনও পর্যন্ত আমাদের অনেক টিচাররাই ঠিকঠাক মতো এই জিনিস বুঝে না। আপনাদেরকে আমি কি বুঝি আর আপনাদেরকে কি বোঝাবো, তাও খুব বেসিক কিছু জিনিসপাতি যেগুলো যতটুকু আমি বুঝি অতটুকু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে জিনিসটা কি আসলে। দেখেন, রিলেটিভিটি মানে হলো আপেক্ষিকতা। আপেক্ষিকতা বলতে কী বোঝায়? আপেক্ষিকতা বলতে বোঝায় সাপেক্ষে। সাপেক্ষ বলতে বোঝায় কার কাছে কেমন, এরকম আর কি। যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার ফেভারিট কালার কি, তো আমি বলবো আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট, সাদা। তো আমি বললাম আমার ফেভারিট কালার হচ্ছে সাদা। আরেকজনকে, আমার বন্ধুকে জিজ্ঞেস করেন যে তোমার ফেভারিট কালার কি, সে বললো যে আমার ফেভারিট কালার হচ্ছে লাল। তো যে আমি বললাম সাদা, এটা আমার কাছে, আমার ইচ্ছা, আমার মানে এটা আমার সাপেক্ষে, আমার হিসাবে আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট, ওর হিসাবে ওর ফেভারিট কালার হচ্ছে গ্রিন বা লাল, যে কোনো কিছু, তাই না? তো মানে এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিকতা, যে আমার সাপেক্ষে আমার কাছে কি মনে হয় আর আরেকজনের কাছে কি মনে হয়। যেমন একটা শর্ট এক্সাম্পল দিই, দেখেন আপনাকে বোঝাই আমি। যে আমার হাতে এই যে ডাস্টার আছে, এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই ডাস্টারটা কি স্থির নাকি গতিশীল, একটু খেয়াল করেন, এই ডাস্টারটা কি স্থির নাকি গতিশীল, তো আমি কি অ্যান্সার দিব? আমি দেখে বললাম যে হচ্ছে যেহেতু ডাস্টারটা আমার চোখের সামনেই আছে, আমার সামনে থেকে দূরেও যাচ্ছে না, আবার আমার চোখের সামনে থেকে কাছেও আসতেছে না, সুতরাং এই ডাস্টারটা কীরকম আছে, আমার হাতে ধরে আছে, স্থির অবস্থায় আছে। তো আমি বললাম কি এই ডাস্টারটা স্থির অবস্থায় আছে। একটু দেখেন, আমি একটু টেকনিক্যালি জিনিসপাতি আনার চেষ্টা করতেছি, একটু ডিপে যাচ্ছি। এই হচ্ছে আমার হাতে হচ্ছে এই সেই ডাস্টার। আমি কি বললাম, আমার কাছে এই হচ্ছে আমি বললাম যে এই ডাস্টারটা যেটা, এই ডাস্টারটা আমি কি বললাম, ডাস্টারটা স্থির, ডাস্টারটা স্থির, এটা আমি বললাম। এখন আমি কোথায় আছি? আমি আছি পৃথিবীর উপরে, এই হচ্ছে পৃথিবী। আমার পৃথিবী কি বসে আছে? পৃথিবী তো স্থির না, এই হচ্ছে সূর্য। তো পৃথিবী নিশ্চয়ই এই যে সূর্যকে কেন্দ্র করে এরকম ঘুরতেছে, তাই না? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তো সূর্য আর পৃথিবীর মাঝখানে হচ্ছে আমার আরেক বন্ধু আছে, সে হচ্ছে অ্যাস্ট্রোনট, নভোচারী, সেখানে বসে আছে। আমার নাম হচ্ছে এ, আমার বন্ধুর নাম হচ্ছে বি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে দোস্ত তুমি বলো তো আমার হাতে যে ডাস্টার আছে সেটা কি স্থির নাকি গতিশীল? সে কি বলবে? একটু চিন্তা করে বলেন তো। আমার যে বন্ধু, সে কি বলবে, স্থির নাকি গতিশীল, কি বলবে? সে কি বলবে? সে বলবে যে যেহেতু ডাস্টার তোমার হাতে আছে এবং তুমি পৃথিবীতে আসো এবং পৃথিবীটা স্থির না, পৃথিবী নিজেই ঘুরতেছে, সুতরাং পৃথিবীর উপরে যা যা আছে সবাই ঘুরতেছে, সুতরাং ডাস্টার অবশ্যই ঘুরতেছে। তাহলে সে কি বলবে? ডাস্টার গতিশীল, তাই না? সে কি বললো? ডাস্টার গতিশীল। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, কে সঠিক? ডাস্টারটা আসলে কী রকম আছে? ডাস্টারটা প্রকৃতপক্ষে আসলে কোন অবস্থায় আছে? সে কি আসলে স্থির নাকি গতিশীল? একই ডাস্টার, দেখেন একই ডাস্টার, আমার আনসার একরকম, আমার বন্ধুর আনসার একরকম। কে সঠিক? কে সঠিক? কি মনে হয় আপনার, কে সঠিক? কে সঠিক এই প্রশ্নটা হয় না, কারণ এখানে কেউই ভুল না, দুজনেই সঠিক। আমার কাছে আমার ডাস্টার স্থির, ওর কাছে এই ডাস্টারটা হচ্ছে গতিশীল। আমি দেখতেছি পৃথিবী থেকে দেখাটা ঠিক আছে, বাইরে থেকে যা দেখতেছে তাও ঠিক আছে, দুইটাই সঠিক। তাহলে আনসার ডিফারেন্ট আসতেছে কেন? ফ্রেম অফ রেফারেন্স বা কই থেকে দেখা হচ্ছে, অবজারভেশন কই থেকে করা হচ্ছে, তার উপর ভিত্তি করে আনসার চেঞ্জ হয়ে গেছে। একই ডাস্টার কিন্তু আনসার দুইজনের দুই রকম। কী কারণে? কারণ একটা অবজারভেশন করা হচ্ছে পৃথিবীতে বসে, আর আরেকটা অবজারভেশন করা হচ্ছে কই থেকে? মহাকাশ থেকে।
তাহলে পৃথিবী থেকে বা এটাকে বলতেছি পৃথিবীর সাপেক্ষে ডাস্টারটা হইল কি স্থির, আর মহাকাশ বা শূন্যস্থানের সাপেক্ষে গতিশীল। বোঝা গেল? কে সঠিক? দুইজনই সঠিক। এমন না যে আমি একটু বেশি সঠিক ও একটু কম সঠিক, এমনও না, দুইজনে ইকুয়ালি সঠিক। আমিও 100% ঠিক, সেও 100% ঠিক। একই জিনিসের আনসার দুইটা। একই ডাস্টার দুই অবস্থায় আছে, ডিপেন্ড করতেছে কই থেকে দেখা হচ্ছে। পৃথিবী থেকে দেখলে ডাস্টার স্থির, পৃথিবী থেকে বাইরে গিয়ে যদি দেখি আমরা তাহলে ডাস্টার গতিশীল। এই জায়গা হচ্ছে রিলেটিভিটির খেলা। কই থেকে কোনো এক্সপেরিমেন্ট, ফিজিক্সের কোনো এক্সপেরিমেন্ট, ন্যাচারাল কোনো ঘটনা কই থেকে দেখা হচ্ছে, কই থেকে অবজার্ভ করা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে রেজাল্ট আলাদা আলাদা হয়ে যেতে পারে। ওই দুইটা আলাদা আলাদা রেজাল্টের মধ্যে সমন্বয় সৃষ্টি করা। এই যে পৃথিবীর সাপেক্ষে একরকম আসতেছে, শূন্যস্থানের সাপেক্ষে একরকম আসতেছে, এই পৃথিবী আর শূন্যস্থানের মধ্যকার সব ঘটনাকে একত্রিত করাই হচ্ছে রিলেটিভিটির কাজ। এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে। এবং আরও স্পেসিফাই করে যদি বলি, এটা একটা রেফারেন্স ফ্রেম, এটা একটা রেফারেন্স ফ্রেম। কই থেকে দেখা হচ্ছে সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। পৃথিবী থেকে দেখা হচ্ছে, সুতরাং পৃথিবী একটা রেফারেন্স ফ্রেম। মহাকাশ থেকে দেখা হচ্ছে, মহাকাশ একটা রেফারেন্স ফ্রেম। যেমন আমি এই জায়গায় আমার রুমের মধ্যে বসে আছি, তাহলে আমার রুম একটা রেফারেন্স ফ্রেম। আমার আরেক বন্ধু বাসে বসে আছে, বাসে বসে সে কোনো কিছু অবজার্ভ করতেছে, তাহলে বাসটা তার জন্য রেফারেন্স ফ্রেম। ঠিক আছে? ওইরকম আর কি, কোনো যে জায়গা থেকে কোনো কিছু অবজার্ভ করা হয় তাকে রেফারেন্স ফ্রেম বলে, বা যার সাপেক্ষে কোনো কিছু মাপা হয় তাকে রেফারেন্স ফ্রেম বলে। এই যে একাধিক রেফারেন্স ফ্রেমের মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে রিলেটিভিটির কাজ। আপেক্ষিকতা কার সাপেক্ষে কি, কার রেফারেন্স ফ্রেম অনুযায়ী কি, এটা হচ্ছে আপেক্ষিকতা। ঠিক আছে? এবং আপনারা হচ্ছে সামনে পড়বেন কিছু গ্যালিলিও রূপান্তর, লরেন্জ রূপান্তর, এই জিনিসগুলো আপনারা টেকনিক্যাল টার্মগুলো পাবেন। আমি ওইদিকে যাব না, জাস্ট বলতেছি আপনাদেরকে জিনিসটা আসলে কি, তাহলে আপনারা ফিল পাবেন। এক নম্বর হলো গ্যালিলিও রূপান্তর পাবেন আপনারা, গ্যালিলিওর রূপান্তর। তারপরে পাবেন হচ্ছে লরেঞ্জ রূপান্তর। ঠিক আছে? তো এই গ্যালিলিও রূপান্তর এবং লরেঞ্জ রূপান্তর এই জিনিসগুলো আসলে কি করে? এই জিনিসগুলো হচ্ছে ওই যে একটু আগে বললাম, একটা মহাকাশের ফ্রেম আর একটা আর্থের ফ্রেম, পৃথিবীর ফ্রেম, এই দুইটা ফ্রেমের মধ্যে সমন্বয় সাধন করে। তাহলে গ্যালিলিও রূপান্তর মানে কি? একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে রূপান্তর করে। লরেঞ্জ রূপান্তরও সেম কাজ, একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে রূপান্তর করে। যেমন সহজ এক্সাম্পল দিই, পৃথিবীতে বসে আমি হচ্ছে কোনো একটা ঘটনা মাপতেছি, যেটার জন্য ভ্যালু কোঅর্ডিনেট দিলাম এক্স ওয়াই জেড টি, আর মহাকাশে থেকে আমার বন্ধু যা যা মাপলো সেটাকে দিলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম। এই এক্স প্রাইমের সাথে এই এক্সের সম্পর্ক, এই ওয়াই প্রাইমের সাথে এই ওয়াই এর সম্পর্ক, এই জেড প্রাইমের সাথে এই জেড প্রাইমের সম্পর্ক, এই টাইমের সাথে এই টাইমের যে সম্পর্ক, এগুলাই হচ্ছে এই রূপান্তরের মাধ্যমে করা হয়। বোঝা যাচ্ছে কিনা? এগুলো হচ্ছে এই রূপান্তরের মাধ্যমে করা হয়, এবং এখান থেকে আপেক্ষিকতার সূচনা। ওকে, এখন অনেকের একটা ভুল ধারণা আছে যে আপেক্ষিকতা আর আবিষ্কার করছে হচ্ছে আইনস্টাইন, বাট এরকম না। আপেক্ষিকতা আইনস্টাইন আবিষ্কার করেন নাই, আইনস্টাইনের আগে থেকে ওই আপেক্ষিকতা ছিল, নিউটনের সময় থেকে আপেক্ষিকতা ছিল। আইনস্টাইন এসে কী করছে, সেটাকে নতুন মাত্রায় নিয়ে গেছে, অন্য লেভেলে নিয়ে গেছে খেলাটা। ওকে, তো আমরা এখন এই জিনিসগুলো একটু মনে রাখেন। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন জায়গার এক্সপেরিমেন্ট, এখান থেকে একজন মাপতেছে, অন্য আরেকটা জায়গা থেকে একজন মাপতেছে, দুইজনের মাপার মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে। যে গ্যালিলিও রূপান্তর, লরেঞ্জ রূপান্তর, এগুলা আপনারা যখন ম্যাথমেটিক্যাল টার্ম যখন পড়বেন তখন এই জিনিসটা মাথায় রাখেন যে গ্যালিলিও রূপান্তর এবং লরেঞ্জ রূপান্তর আসলে কী জিনিস। এখন দেখেন আইনস্টাইনের যে থিওরি, মানে আইনস্টাইন আসার আগেও আপেক্ষিকতা ছিল, বাট আইনস্টাইন এসে জিনিসটাকে কী করছে মনে করেন অন্য লেভেলে নিয়ে গেছে। তো আইনস্টাইনের আপেক্ষিকতা তথ্য আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বর দুইটা পার্ট আছে। একটাকে আমরা বলি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আর একটা হলো স্পেশাল থিওরি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, একটা হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। বাংলায় বললে বিশেষ আপেক্ষিকতা তথ্য, সাধারণ আপেক্ষিকতা তথ্য। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কখন অ্যাপ্লাই হয়? যখন দুইটা ফ্রেম বলতে যে একটু আগে বললাম এক্সপেরিমেন্ট করা হচ্ছে। দেখেন, এই একজন হচ্ছে বাসের ভিতরে থেকে অবজার্ভ করতেছে কোনো কিছু, গাড়ির ভিতরে থেকে, তাহলে তার একটা ফ্রেম আছে। আর আরেকজন হচ্ছে মনে করেন নিজে এরকম গাছের নিচে বসে এক্সপেরিমেন্ট দেখতেছে, অবজার্ভ করতেছে। একজন হচ্ছে গাছের নিচে, আরেকজন বাসের ভিতরে।
তার সাপেক্ষে এই গাড়িটা ভি বেগে গতিশীল, সে এখান থেকে কোনো ঘটনা অবজার্ভ করতেছে আর সেই গাছের নিচে বসে অবজার্ভ করতেছে, এই দুইজনের অবজারভেশনের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে কি রিলেটিভিটি। এখন যদি এর সাপেক্ষে এই ফ্রেমটা বা এই লুকের সাপেক্ষে এই লুকটা সমবেগে গতিশীল হয়, কীরকম হয়, সমবেগে গতিশীল হয় বা ত্বরণ না থাকে, তখন এই সব ঘটনা আমরা স্পেশাল থিওরি দিয়ে ব্যাখ্যা করি। দুইটা ফ্রেম, এই একটা ফ্রেম, এই একটা ফ্রেম, দুই ফ্রেমের মধ্যে যখন সমবেগে গতিশীল থাকবে, একটা সাপেক্ষে আরেকটা যখন সমবেগে গতিশীল থাকবে, তখন হচ্ছে আমরা কি করি, স্পেশাল থিওরি অ্যাপ্লাই করি। অর্থাৎ কোনো ত্বরণ যখন নাই, সমবেগে মানে কি কোনো ত্বরণ নাই, কোনো প্রকার কোনো ত্বরণ নাই। আর যখন যে কোনো একটা ফ্রেম ত্বরণে থাকবে, ত্বরণ থাকলে সেটা চলে যায় জেনারেল রিলেটিভিটির আন্ডারে। আর যখন সমবেগে থাকে তখন যেটা স্পেশাল রিলেটিভিটির আন্ডারে থাকে। তাহলে স্পেশাল রিলেটিভিটি কখন অ্যাপ্লাই হয়, যখন সমবেগে থাকে। কি সমবেগে থাকে, একটা সাপেক্ষে আরেকটা ফ্রেম, একটা সাপেক্ষে আরেকটা ফ্রেম, বা ফ্রেমের বাংলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সমবেগে গতিশীল, প্রসঙ্গ কাঠামো যখন সমবেগে গতিশীল থাকে বা কোনো ত্বরণ থাকে না, সমবেগে গতিশীল থাকে বা কোনো ত্বরণ যখন থাকে না, তখন হচ্ছে আমরা কি অ্যাপ্লাই করি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অ্যাপ্লাই করি। এবং এর ভিতরে আন্ডারে আপনারা কি কি পড়বেন, আপনারা পড়বেন হচ্ছে গ্যালিলিও রূপান্তর পাবেন এটার ভিতরে, তারপরে হচ্ছে পাবেন লরেঞ্জ রূপান্তর, তারপরে পাবেন হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। এই জিনিসগুলো খুবই আশ্চর্যজনক এবং খুবই জটিল জিনিস কিন্তু এগুলা। তারপরে পাবেন হচ্ছে ভর বৃদ্ধি, তারপরে পাবেন হচ্ছে কাল দীর্ঘায়ন। এইসব জিনিসগুলো আলোচনা করা হয় কোথায়, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির আন্ডারে। আর জেনারেল কখন আসে, জেনারেল আসে যখন যখন প্রসঙ্গ কাঠামো যখন সমবেগে গতিশীল থাকে না, বা প্রসঙ্গ কাঠামোতে যখন ত্বরণ থাকে, অর্থাৎ যেসব বস্তুর মধ্যে ত্বরণ থাকবে সেসব বস্তু নিয়ে স্টাডি করব আমরা কোথায়, এই যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে। তাহলে বলেন তো, পৃথিবী নিয়ে যখন আমরা কোনো আলাপ আলোচনা করব রিলেটিভিটির মধ্যে, সেটা কি জেনারেলের ভিতরে পড়বে নাকি স্পেশালের মধ্যে পড়বে? চিন্তা করে বলেন তো কি হবে। পৃথিবী কি সমবেগে চলতেছে? না, পৃথিবীতে ঘুরতেছে সূর্যের চারিদিকে। আর আমরা জানি বৃত্তাকার যে কোনো বস্তুর মধ্যে কী ধরনের ত্বরণ থাকে, কেন্দ্রমুখী ত্বরণ থাকে। তাহলে পৃথিবীর অবশ্যই কেন্দ্রমুখী ত্বরণ আছে। আর যে কোনো রকমের ত্বরণ যখনই থাকবে তখন জেনারেল রিলেটিভিটির আন্ডারে পড়ে যাবে। তাহলে পৃথিবীর কোনো এক্সপেরিমেন্ট বা পৃথিবীর কোনো ঘটনা হচ্ছে আমরা এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। পৃথিবী সংক্রান্ত হিসাব কিতাব কিসের আন্ডারে হবে, জেনারেল থিওরি অফ রিলেটিভিটির আন্ডারে। আচ্ছা, এখান থেকে এই জিনিস যেসব কাঠামোতে বা যেসব প্রসঙ্গ কাঠামোতে হচ্ছে সমবেগে গতিশীল থাকে তাদেরকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, জড় প্রসঙ্গ কাঠামো। এগুলাতে নিউটনের সূত্র মেনে চলে। এগুলাতে কি হয়, নিউটনের সূত্র নিউটনের সূত্র মেনে চলে। প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র মেনে চলে। কোনগুলো জড় প্রসঙ্গ কাঠামো, যেগুলো সমবেগে গতিশীল। আর প্রসঙ্গ কাঠামোতে যখন ত্বরণ থাকে তাদেরকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। অজড়, এবং তারা নিউটনের সূত্র মানে না বা নিউটনের সূত্র খাটে না। এইসব ফ্রেমগুলোতে নিউটনের সূত্র খাটে না। নিউটনের কোন সূত্র, জড়তার সূত্র খাটে না। নিউটনের যে প্রথম সূত্র যেটা, সেই সূত্রটা খাটে না। ওকে, তো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে আমরা কী কী জিনিস ব্যাখ্যা করি বা কী কী জিনিস জানি আমরা, এর ভিতরে কী কী জিনিস আলাপ আলোচনা করা হয়, অনেক জিনিস আলোচনা করা হয়, বুঝছেন। গ্রহ নক্ষত্রের গতিবিধি, গ্রহ নক্ষত্রের গতিবিধি। তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক হোলের নাম শুনছেন না, ব্ল্যাক হোলের আলাপ আলোচনা এটার মধ্যে আছে। ওয়ার্ম হোলের আলাপ আলোচনা আছে এটার মধ্যে। তারপরে সিঙ্গুলারিটি, আরও তারপরে হলো গ্র্যাভিটি বা মহাকর্ষ। ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, গ্র্যাভিটি, গ্রহ নক্ষত্রের গতিবিধি ইত্যাদি জিনিসপাতি। তারপরে হচ্ছে স্পেস টাইম কার্ভেচার, আর অনেক জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে আমরা জেনারেল রিলেটিভিটির আন্ডারে আলোচনা করি, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি বেসিক আর কি, যে রিলেটিভিটির ভিতরে কী কী আলাপ আলোচনা হয়। আমি আপনাদেরকে একটু শর্টে এই জিনিসগুলো বলে দিই। দেখেন,
গ্যালিলিও রূপান্তর তো বুঝছেন, দুইটা ফ্রেমের মধ্যে রূপান্তর, দুইটা ফ্রেমের মধ্যে দুইটা ভিন্ন জায়গার এক্সপেরিমেন্টকে একসাথে করে ফেলা, এটাকে বলে গ্যালিলিও রূপান্তর বা লরেঞ্জ রূপান্তর। এক্সাম্পল যদি দেই দেখেন, একজন হচ্ছে বাসের ভিতরে বসে আছে, এই যে একজন হচ্ছে বাসের ভিতরে বসে আছে, বসে বসে সে কোনো একটা এক্সপেরিমেন্ট দেখতেছে, আর আরেকজন হচ্ছে কোনো একটা গাছের নিচে বসে আছে, বসে বসে সে কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছে। তো দুজনে সেম এক্সপেরিমেন্ট করতেছে, এটা মনে রাখেন, দুজনে সেম এক্সপেরিমেন্ট করতেছে। মনে করেন যে গাড়ির সামনে এখানে কোনো একটা মাছি দৌড়াদৌড়ি করতেছে, সেও এখান থেকে এই মাছির অবস্থান টাইম টুইম এগুলো মাপতেছে, সে এখানে বসে বসে ওই মাছির অবস্থান টাইম এগুলো মাপতেছে। সে কী মাপতেছে? সে মাপতেছে, মনে করেন আমরা যদি কোঅর্ডিনেট দিয়ে লিখি তাহলে মনে করেন এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম মাপতেছে সে গাড়িতে বসে। কে? এস প্রাইম, এই এস প্রাইম ফ্রেম। আর এস ফ্রেম থেকে সে কী মাপছে? এক্স মাপছে, ওয়াই মাপছে, জেড মাপছে, টি মাপছে, টাইম মাপছে টি, আর সে টাইম মাপছে টি প্রাইম। এগুলো আর কি মেজারমেন্ট। মনে করেন সে যদি 12 মিটার মাপে তাহলে সে মাপবে 11 মিটার, সে 13 মিটার মাপলে সে 12 মিটার, ওইরকম আর কি, মানে ইউনিট। এখন এই দুইটার মধ্যে যে সম্পর্ক, এক্সের সাথে এক্স প্রাইমের যে সম্পর্ক, ওয়াই এর সাথে ওয়াই প্রাইমের সম্পর্ক, জেড এর সাথে জেড প্রাইমের সম্পর্ক, টি এর সাথে টি প্রাইমের সম্পর্ক, এই জিনিসগুলোই হচ্ছে আমরা পড়ি কোথায়? গ্যালিলিও রূপান্তর, লরেঞ্জ রূপান্তর। এখান থেকে একটা মজার জিনিস দেখাই আপনাকে, দেখেন এই দুই জায়গার এক্স কি সমান? এর এক্স আর এর এক্স তো সমান না, সমান না, তাই না? এই দুইটা এক্স সমান না হওয়ার কারণে, এই দুইটা এক্স সমান না হওয়ার কারণে এখান থেকে গতিশীল অবস্থায় যখন সে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপবে, গতিশীল অবস্থায় যখন সে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপবে আর সে স্থির থাকা অবস্থায় যখন কোনো বস্তুর দৈর্ঘ্য মাপবে, দুইজনের আনসার সেম হবে না। এই জায়গায় মজাটা, দুইজনের আনসার সেম হবে না, বুঝছেন? আবার এইখানের সময় আর এই সময় দুইটা কিন্তু সেম না। সে মাপতেছে টি প্রাইম, সে মাপতেছে টি, এই দুইটা কিন্তু সেম না। অর্থাৎ বাসের ভিতরে থেকে সে যে টাইম মাপবে এই টাইম, আর গাছের নিচে বসে সে যে টাইম মাপবে এই দুই টাইম সমান না। অর্থাৎ টি প্রাইম নট ইকুয়াল টু টি, দুইটা সমান হবে না। কি হয়? এর এখানে টাইম স্লো হয়ে যায়, আস্তে চলে। তার বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে তার এখানে টাইমটা স্লো চলবে, ঠিক আছে? এই যে দুইজনের টাইম, অর্থাৎ এখানে যে টাইম মাপবে তার টাইম, এই যে টাইম, এই টাইমের যে খেলা, অর্থাৎ আবার বলি দেখেন, এই যে বাস বা এই যে গাড়িতে যে আছে তার ঘড়ির টাইম আসলে স্লো চলবে, তার ঘড়ির টাইম স্লো চলবে, তার ঘড়ির টাইম ঠিকঠাক থাকবে। তার বেগ যদি আলোর বেগের অনেক কাছাকাছি হয়ে যায় তাহলে তার যে মানে তার কাছে টাইম স্লো হয়ে যাবে, সে আস্তে আস্তে মনে করেন বৃদ্ধ হবে। মজার জিনিস কি দেখেন, যে এই জিনিসটা কি, যে আস্তে আস্তে তার কাছে টাইম কি স্লো যাবে, ফলে তার বয়স বেড়ে যাবে বা বয়স কম বাড়বে আর কি। এই জিনিসটাকে, এই যে টাইমের যে ভেরিয়েন্স, এটার টাইম আর এটার টাইম যে সমান হচ্ছে না, টি প্রাইম আর টি যে সমান হচ্ছে না, এই জিনিসটাকে বলা হয় কাল দীর্ঘায়ন। অর্থাৎ যে গতিশীল থাকবে তার বয়সটা কম বাড়বে, এবং এটা আসলেই হয়। এটা কিন্তু এমন না যে থিওরি দিতেছি আমরা, বাস্তবে এরকম কিছু হয় না, এমন না। এবং দুইজনের দৈর্ঘ্য, এইখান থেকে যা দৈর্ঘ্য মাপবে এই দৈর্ঘ্য সেম হবে না। এই যে দৈর্ঘ্য সংকোচন, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ছোট হয়, গতিশীল অবস্থায় সে যা মাপবে সেই দৈর্ঘ্যটা কি হয়? ছোট হয়। এবং গতিশীল অবস্থায় সে যদি কোনো ভর মাপে, এই যে সে যে ভর মাপবে সেই ভর অনেক বেশি হবে, এ যে ভর মাপবে তার চেয়ে তার ভর বেশি হবে। গতিশীল অবস্থায় সে যে বস্তুর ভর মাপবে তার ভর বেশি হবে, এখানে ভর কম হবে। এই যে তিনটা টেকনিক্যাল টার্ম। এখানের মধ্যে সবচেয়ে মজার যেটা, সেটা হচ্ছে কাল দীর্ঘায়ন। এটা মানুষ, এই জিনিসটা মানুষ হচ্ছে বিশ্বাস করে নাই। আইনস্টাইন বলছেন, এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে ফিল দেওয়ার চেষ্টা করি। দেখেন, আইনস্টাইন বলছে এই কাল দীর্ঘায়নের যে ঘটনা, সে বলছে যে দুইজন যমজ, একজনের বয়স হচ্ছে 20 বছর, সে হচ্ছে এরকম পৃথিবীতে আছে, আর আরেকজন রকেটের ভিতরে আছে, এবং তারা দুজন যমজ ছিল। হ্যাঁ, দুজন যমজ। তাহলে এর বয়স 20, এর বয়স 20, এর বয়স 20, বীর বয়স কত? 20।
এখন কি হলো, হঠাৎ একদিন এই 20 বছর বয়সে বি কী করলো, রকেটে করে আলোর বেগের কাছাকাছি বেগে রওনা দেওয়া শুরু করলো। আলোর বেগের কাছাকাছি বেগে রকেটে করে সে চলে গেল মহাকাশ ভ্রমণে। তো সে হচ্ছে মহাকাশ ভ্রমণে গেল, গিয়ে হচ্ছে দেখেন, ভালো করে দেখেন, সে এই যে তার পৃথিবীতে যে তার যে ভাই ছিল, তার সেই ভাইটা হিসাব করতেছে যে আমার যমজ ভাইটা, সে হিসাব করছে কি যে এই যে দেখেন, এর বয়সও ছিল 20 বছর, তার বয়সও ছিল 20 বছর। 20 বছর বয়সে তারা হচ্ছে রকেটে করে মহাকাশে চলে গেছে। 20 বছর পরে হচ্ছে তার ভাই হিসাব করতেছে, সে ফিরে আসছে আর কি, মনে করেন আর 30 বছর পরে ফেরত আসছে। তার বয়স আগে ছিল কত, 20, আরও 30 বছর পরে বর্তমানে তার বয়স কত হয়েছে, 50 বছর। বর্তমানে তার বয়স কত হয়েছে, 50 বছর। তার যে যমজ ভাই তার বয়স হয়েছে 50 বছর। কিন্তু এই যে তার যে ভাই, সে যে ছিল কোথায়, রকেটের ভিতরে যে সে ছিল, রকেটের ভিতরে করে সে আসছে। এখন এর বয়স 50 বছর, কিন্তু সে যখন, সে যে গতিশীল ছিল আলোর বেগের কাছাকাছি, একটু আগে বলছিলাম না, গতিশীল অবস্থায় কী হয়, সময় স্লো হয়ে যায়। ফলে তার বয়স কিন্তু, তার কাছে সময় স্লো হয়ে গেছে, তার বয়স কিন্তু 30 বছর বাড়ে নাই, তার হিসাবে সময়টা আরও কমছে। সে তার হিসাবে মাত্র মনে করেন 15 বছর, তার হিসাবে সে 15 বছর ঘুরছে। এবং তার হিসাব অনুযায়ী সে যে রকেটে ছিল, রকেটে থাকা অবস্থায় সময়টা তার কাছে স্লো হয়ে গেছে, ফলে সে, তার বয়সটাও ওই হিসাবেই বাড়ছে। এখন ফেরত আসার পরে এই যে তার ছোটো ভাই বি এর বয়স হয়েছে এখন, আগে ছিল কত, 20 বছর বয়সে গেছে আর 15 বছর ঘুরছে, তাহলে টোটাল বয়স হয়েছে কত, 35 বছর। অর্থাৎ এক সময় ছিল কি যমজ, এ মহাকাশ থেকে ঘুরে আসার কারণে তার থেকে বয়স 15 বছর কমে গেছে। বয়স কী হয়েছে, 15 বছর কমে গেছে, অর্থাৎ 15 বছর ছোটো হয়ে গেছে। দুইজনের জন্ম একই দিনে, দুইজনের যমজ, কিন্তু এই যে গতিশীল থাকার কারণে বয়স কমে গেল, এটাকেই বলা হচ্ছে কাল দীর্ঘায়ন। এর বয়স যে বাইরে গেল, বোঝা যাচ্ছে মজার জিনিস না? এটা কিন্তু আসলেই হয়, এমন না যেটা থিওরিটিক্যালি, যে আমি রকেটে উঠে ঘুরে যদি আবার ফেরত আসি তাহলে পৃথিবীর অনুযায়ী আমার বয়স কম বাড়বে। এবং আপনারা যদি চাইলে এই জিনিস দেখতে পারেন, এটা নিয়ে একটা মুভি আছে, আমার আপাতত মনে পড়তেছে না, একটা মানে সায়েন্স ফিকশন মুভি, যেটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ডও পাইছে। তো ওইটা ওইরকম যে সে হচ্ছে তার ছোট্ট মেয়েকে রেখে মহাকাশ ভ্রমণে যায়, গিয়ে আসার পরে দেখে যে সে, তার বয়স হয়েছে 40, কিন্তু তার মেয়ের বয়স হচ্ছে 70 বছর হয়ে গেছে, সে প্রায় মরে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। তো এটা কিন্তু আসলেও হয়, এটা মিথ্যা না, এটা থিওরি, এটা প্রমাণিত হয়েছে যে আসলেও সময় এরকম হয়ে যায়। সেমভাবে দৈর্ঘ্য সংকোচন হয়, দৈর্ঘ্য দুজনের জন্য সমান হয় না এবং বড় দুজনের জন্য সমান হয় না। এই জায়গায় হচ্ছে রিলেটিভিটির মজা। আসলেও যদি কেউ মহাকাশে এরকম আলোর বেগের কাছাকাছি বেগে ঘুরে আসে, তাহলে তার বয়স আসলেই কমে যায়, মানে কম বাড়ে আর কি, পৃথিবীর তুলনায় কম বাড়ে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়াশোনা করি কোথায়, স্পেশাল রিলেটিভিটিতে। আর জেনারেল রিলেটিভিটিতে কি হয়, যে গ্রহ নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে কিভাবে ঘুরতেছে, বা দূরবর্তী কোনো গ্রহ নক্ষত্র কিভাবে আসতেছে পৃথিবীতে, তারপরে পৃথিবীতে আসতেছে না, মানে কেন্দ্র করে ঘুরতেছে, গ্যালাক্সিকে কেন্দ্র করে কারা ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক হোল কি, ওয়ার্ম হোল কি, এগুলোর ভিতরে কি কি কাহিনী হচ্ছে না হচ্ছে, সিঙ্গুলারিটি, এইসব জিনিসপাতি আলাপ আলোচনা হয় হচ্ছে কোথায়, জেনারেল রিলেটিভিটির আন্ডারে। ওকে, এই যে নাসার সায়েন্টিস্টরা যখন অন্য কোনো গ্রহে কোনো মিশন করতে যান বা কোনো কিছু পাঠানোর চেষ্টা করেন, তখন এই যে এই জিনিস জেনারেল রিলেটিভিটির সাহায্য নিতে হয়, জেনারেল রিলেটিভিটি তারা স্টাডি করে যান। আচ্ছা, তো এই হইলো আমাদের স্পেশাল রিলেটিভিটি আর হচ্ছে জেনারেল রিলেটিভিটি মেইনলি। তবে এই জিনিস আসলে খুবই জটিল, এই যে কাহিনীগুলো, এগুলো এত সহজ না। জেনারেল রিলেটিভিটিতে আরও টাফ, অনেক বেশি টাফ, এবং অনেক বেশি ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে যেগুলো খুবই কঠিন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কোনটা কী নিয়ে কাজ করে, এবং এই যে দৈর্ঘ্য সংকুচন, তারপরে বয়স যে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং। আপনারা হচ্ছে ইন্টারে পড়ছিলেন, এটা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারে পড়ছিলেন না, যমজ দুই ভাই, একজন হচ্ছে মহাকাশে চলে গেল, এত বছর পরে ফেরত আসলে দুইজনের মধ্যে বয়সের পার্থক্য কত হবে, এই টাইপের জিনিসপাতি। তো এগুলো কিন্তু রিয়েলি হয়। এবং আরেকটা জিনিস যেটা বলা হয় নাই, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে যে ব্রেক থ্রু বা যেটা আসে, সেটা হচ্ছে নিউটনের যে আমরা জানি না ইউনিভার্সাল মহাকর্ষ সূত্র, তো সেই মহাকর্ষ সূত্রটা হচ্ছে আইনস্টাইন মানে নাই। আইনস্টাইন বলছে যে এরকম মহাকর্ষ বলতে কোনো বলই নাই, আমরা যে জানতাম না, জি
m1 m2/r²। এটা হচ্ছে মহাকর্ষ বল, জানতাম না আমরা। আইনস্টাইনের হিসাব অনুযায়ী বা ওনার থিওরি অনুযায়ী এরকম কোনো বল এক্সিস্ট করে না, এরকম কোনো বলই নাই। ওইটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটা অ্যাপ্লিকেশন, যার কারণে এরকম কিছু হচ্ছে। তো যাই হোক, আবার আরও কিছু ব্যাপার স্যাপার আছে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে অনেক জিনিস, নতুন অনেক জিনিসপাতি ব্যাখ্যা করা যায়, যেটা হচ্ছে এর আগে ব্যাখ্যা করা যাইতো না। আইনস্টাইনের থিওরি দেওয়ার আগে এই জিনিসগুলা ব্যাখ্যা করা যাইতো না। এবং আরও অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে এই রিলেটিভিটি থিওরি দিয়েও হচ্ছে এক্সপ্লেন করা যাচ্ছে না, এরকমও আরও অনেক জিনিসপাতি আছে। ঠিক আছে, তো সব মিলে এই হচ্ছে কাহিনী আর কি। আর কিছু একটা আর কি কিছু বাদ পড়ছে, আর কিছু বাদ পড়ে নাই। এই হচ্ছে আপনাদের মোটামুটি বেসিক জিনিস যে রিলেটিভিটি আসলে কি। ও হ্যাঁ, স্পেস টাইম কার্ভেচার, স্পেস টাইম কার্ভেচার, স্থানকাল বক্রতা। স্থানকাল বক্রতা আইনস্টাইনের হিসাব অনুযায়ী বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলে স্পেসের সাথে টাইম কানেক্টেড, স্পেসের সাথে টাইম কানেক্টেড, স্পেসের টাইম আলাদা আলাদা না। যেমন আমি এখানে বসে আমার ঘড়িতে 2 মিনিট যাচ্ছে, আর আমার বন্ধু মহাকাশে গতিশীল অবস্থায় আছে, তার কাছেও যে 2 মিনিটই যাচ্ছে এমন না। আমার এখানে 2 মিনিট, ওর ওখানে 2 মিনিট নাও হইতে পারে, ওর ওখানে আরও কম সময় লাগবে। আমার এখানে 2 ঘন্টা হচ্ছে, ওর ওখানে 2 ঘন্টা হবে না, ওর ওখানে 1 ঘন্টা 30 মিনিট 35 মিনিট হইতে পারে। অর্থাৎ স্থান ভেদে টাইম আলাদা আলাদা হয়। স্থানের সাথে কাল সম্পৃক্ত, স্থান এবং কাল সম্পৃক্ত। এবং এই যে গ্রেভিটির যে বিষয়টা বললাম, আইনস্টাইনের হিসাব অনুযায়ী স্থান এবং কালের এরকম একটা চাদর আছে, মনে করেন এরকম একটা চাদর আছে, স্থান এবং কাল একসাথে। এর উপরে যখন আমরা কোনো ভারী বস্তু দিব, এটা চাদরের মতো কাইন্ড অফ, এটার উপরে যদি আমরা কোনো ভারী বস্তু দেই, এটা দেখাই আপনাদেরকে, এইটা দিয়ে আমি হচ্ছে মুছি, এইটা, এই যে স্থান এবং কালের চাদর। এখন এর মাঝে যদি আমরা কোনো বস্তুকে রাখি, ভারী কোনো বস্তুকে রাখি, তাহলে স্বাভাবিক জিনিস দেখেন তো, এর মাঝখানটাকে নিচে নেমে যায় না? এই যে মাঝখানটাকে নিচে নেমে যাচ্ছে না? যত ভারী বস্তু দিব তো এর মাঝখানটা কি নিচে নেমে যাবে না, বেঁকে যাবে না? এটাকে বলা হচ্ছে স্থানকালের বক্রতা বা কার্ভেচার। অর্থাৎ স্থান এবং কাল মহাবিশ্বের সর্বত্র বিস্তৃত আছে, যেখানে ভারী কোনো বস্তু আছে সে তার আশেপাশের টাইমগুলোকে এরকম বাঁকায় ফেলে, চাদরের মতো এরকম কি করে বাঁকায় ফেলে, এই যে একটু আগে দেখলাম বাঁকায় ফেলে স্থানকাল, ওইরকম বাঁকায় ফেলে, এবং ওই জায়গায় তখন গ্রেভিটি বা মহাকর্ষ বলের উদ্ভব হয়, এবং ওইখানের বিহেভিয়ারগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যে এই যে স্থান আর কাল যে সম্পৃক্ত বা এরকম যে বেঁকে যায়, এইসব ঘটনা হচ্ছে কে বলছে? জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে আইনস্টাইন এইসব কথা বলছিল। মানুষ এক সময় হচ্ছে ওনারা বিশ্বাস করে নাই, কিন্তু ওনার মৃত্যুর পরে এইসব জিনিস প্রমাণিত হচ্ছে। এবং আমাদের আফসোস যে হচ্ছে উনি বেঁচে থাকতে আমরা ওনার এই পরিমাণ সম্মানটা দিতে পারি নাই আর কি। যাই হোক, তো এগুলো হচ্ছে আরও অনেক ডিপ পড়াশোনার ব্যাপার। তো আপনারা হচ্ছে যারা পড়াশোনা করতে চান নিজে নিজে পড়াশোনা করবেন, এইগুলোর জন্য হচ্ছে অনেক ডকুমেন্টস আছে, আপনারা বইটই পড়লে এইসব জিনিস জানতে পারবেন। ভালো থাকেন। আপাতত আমি চেষ্টা করছি আপনাদেরকে বেসিকটা বোঝানোর, যে এখানে ভিতরে কি আছে এই সাবজেক্টের ভিতরে। আসলে পুরোটা ম্যাথমেটিক্যাল, তো ম্যাথমেটিক্স ছাড়া ওই জিনিস বোঝানো যাবে না, আর আমি ওই রকম ডিটেলস ম্যাথমেটিক্সে যাচ্ছি না, আপনাদেরকে জাস্ট বেসিক আইডিয়া দিলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, এই সাবজেক্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।